শান্তি আলোচনায় বসতে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তানে। ওয়াশিংটনের প্রতি আস্থা নেই তেহরানের। বৈঠকের আগে হরমুজ দখলের হুমকি ট্রাম্পের। লেবাননে বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। প্রাণহানি ছাড়িয়েছে 350। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে আলোচনায় নারাজ তেল আবিব। আমের প্রকোপ বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। হাসপাতালে শয্যা সংকট। রাজশাহীতে মারা যাওয়া শিশুদের বেশিরভাগই 6 বছরের নিচে। কেবিন নাই, হয়তো বাচ্চা খেলে খুব কষ্টের ভিতরেই আছি। ওষুধ দিচ্ছে, ইনজেকশন দিচ্ছে, তোনকে জ্বর পালাইছে, তারপরে আবার ফের জ্বর হচ্ছে লস। রাজধানীতে অনুমোদনহীন বাস কাউন্টার অপসারণে ডিএসসিসির অভিযান। ফুটপাত অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবারও ফিরছে আগের অবস্থায়। জ্বালানি তেলের অপেক্ষা শেষই হচ্ছে না। ঢাকার 2টো পাম্পে সরকারি অ্যাপ চালু। রাজনৈতিক সিন্ডিকেটের সংকট, মন্তব্য জামায়াত আমিরের। যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলোর পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। এবং ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বিসিবির দল ঘোষণা। মেহেদী মিরাজের নেতৃত্বে প্রথম 2 ম্যাচ খেলবে 15 সদস্যের স্কোয়াড। সবাইকে স্বাগত জানাচ্ছি দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মোশাররফ অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শুরুতে ইরান ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গ জানিয়ে শুরু করতে চাই। আসলে পাকিস্তানে পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্র আর ইরানের শান্তি আলোচনার মঞ্চ। ইসলামাবাদের মাটিতে এরই মধ্যে পা রেখেছে 2 দেশের প্রতিনিধি দল। শনিবার বিকেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকে বসবেন তেহরানের শীর্ষ নেতারা। তবে ওয়াশিংটন কখন বৈঠকে বসবে তা নিয়ে রয়েছে কিন্তু নানা ধরনের ধোঁয়াশা। আলোচনার অংশে থাকবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ 3 দেশের শীর্ষ নেতৃত্ব। পাকিস্তানের মাটিতে পা রাখলেন মার্কিন প্রতিনিধিরা। উদ্দেশ্য ইসলামাবাদের মধ্যস্থতায় ইরানের সাথে শান্তি আলোচনা। তেহরানের প্রতিনিধি দল পৌঁছে গেছেন শুক্রবার রাতে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের তরফ থেকে অংশ নিচ্ছেন পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির। আমাদের প্রস্তাব গ্রহণ করায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা শুধু যুদ্ধবিরতিতে সম্মতই হয়নি, বরং আমার আন্তরিক অনুরোধে শান্তি আলোচনায় অংশ নিতে 2 দেশের নেতৃত্ব ইসলামাবাদে আসছে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ফলপ্রসূ হওয়ার আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, যে কোনো মূল্যে চলমান সংকট সমাধানে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধে ইরান পরাজিত হয়েছে বলেও দাবি করেন তিনি। আলোচনায় যাই হোক, হরমুজের নিয়ন্ত্রণ নেবেনই, এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে। এখন আমরা তাদের সহায়তা নিয়ে বা তাদের ছাড়াই হরমুজ প্রণালী খুলে দেব। আমার মনে হয় খুব দ্রুতই সবকিছু এগোবে। আর যদি না এগোয়, তাহলে আমরা যেভাবে হোক বিষয়টি শেষ করতে পারবো। তাদের নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস, এমনকি নেতারাও নেই। পুরো জায়গাটাই ধ্বংস হয়ে গেছে। তাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মার্কিন আলোচক দলের প্রধান জেডি ভ্যান্স বলেন, ইরানিরা আলোচনায় আন্তরিক হলে হাত প্রসারিত করতে প্রস্তুত তারাও। অন্যদিকে ইরানের প্রতিনিধি বাঘের কালিবাফ জানান, তারা চুক্তির জন্য প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস নেই। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। দর্শক, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এই বিশেষ নিয়ে আমরা আলোচনা করার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত করে নিচ্ছি সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানকে।
মাহফুজুর রহমান, আপনাকে দুপুরের বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার সঙ্গে আসলে এই যে প্রসঙ্গ, অর্থাৎ যুদ্ধকালীন সময়ের পরবর্তী, এখন তো সাময়িক যুদ্ধবিরতি চলছে, এই বৈঠকটা আসলে হতে চলেছে পাকিস্তানে, তো এটা আসলে কতটা কার্যকর হতে পারে বলে আপনি মনে করছেন, এবং পাশাপাশি ইরানের যে শর্তগুলো সেগুলো কি যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে মেনে নেবে কিনা? আমি যদি আপনার প্রশ্নটা সঠিকভাবে শুনে থাকি, তাহলে আপনি জানতে চাচ্ছেন যে এই সংলাপ কতটা সফল হতে পারে, অথবা এই সংলাপে যুদ্ধ কতটা থামাতে পারে, সেরকম একটা সম্ভাবনা রয়েছে কিনা। ইরান সর্বশেষ যে 10 দফা দাবি জানিয়েছে আলোচনার শর্ত হিসেবে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেখানে একটা পজিটিভ ইঙ্গিত দেওয়া হয়েছে যে সেটা আলোচনার ভিত্তি হতে পারে। সুতরাং সেটা যদি আলোচনার ভিত্তি হয়, তাহলে সেই যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা সেখানে আর খুব একটা কার্যকর থাকে না। কিন্তু কার্যকর না থাকলেও আমরা বুঝতে পারি যে যুক্তরাষ্ট্রের স্বার্থটাই দেখবে এবং ইরান ইরানের স্বার্থ দেখবে। তো সেরকম ক্ষেত্রে যেহেতু দুই দেশের মধ্যে সম্পর্কের যথেষ্ট টানাপোড়েন আছে এবং দুই দেশের যুদ্ধ পরিস্থিতি ছিল, সেরকম জায়গায় আমি মনে করি ঐতিহাসিকভাবে সেই 1979 সাল যদি ধরেন, তখন থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মতপার্থক্য সবচাইতে বেশি। কিন্তু মতপার্থক্য বেশি হলেও একটা আন্তর্জাতিক চাপ আছে, যুক্তরাষ্ট্রের জনগণের চাপ আছে, ইরানেরও কিছু বাস্তবতা আছে, যে সমস্ত কারণে দুটো দেশই সম্মত হয়েছে আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধ যাতে আর না গড়ায় সেদিকে মনোযোগ দিতে। আমি যদিও আশা করি, কিন্তু আমি মনে করি যে অন্য যে কোনো সময়ের চাইতে এইটা সবচাইতে বেশি চ্যালেঞ্জিং। আর আরো একটা কারণে চ্যালেঞ্জিং, যুদ্ধর আগে যখন ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরান আলাপ আলোচনা করছিল, তখন কিন্তু ইস্যু অনেক কম ছিল টেবিলের উপর। এখন ইরান যে 10 দফা দাবিনামা পেশ করেছে, সেটা যদিও অফিসিয়ালি আপনার এখনো পর্যন্ত এক্সপোজড হয় নাই, কিন্তু আমরা যেটা মিডিয়া মারফত জানছি যে সমস্ত বিষয় সেখানে অন্তর্ভুক্ত আছে, সেগুলোতে বরঞ্চ যুক্তরাষ্ট্রের নতুন করে ভাববার অনেক বিষয় আছে। কেননা যুদ্ধের আগে এই ভাবনাগুলো ছিল না, যেমন হরমুজ প্রণালী এবং এর নিয়ন্ত্রণ, যুদ্ধের ক্ষতিপূরণ, এই বিষয়গুলি কিন্তু আপনার যুদ্ধের আগে যখন আলাপ আলোচনা চলে তখন ছিল না। সুতরাং এই নতুন বিষয়গুলো যুক্ত হয়েছে এবং নতুন বিষয়গুলি সম্ভবত আলাপ আলোচনার মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি যেরকম বলছিলেন, আসলে সেই প্রসঙ্গে যদি একটু আলোচনাটা দীর্ঘায়িত করি, বিশেষ করে হরমুজ প্রণালী খুলে দেয়া, কারণ হরমুজ প্রণালীতে আসলে মধ্যপ্রাচ্যের ওই প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে, এবং আজকেও আমরা দেখেছি মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে কিন্তু নানা বিতর্কিত মন্তব্য করছেন। তো এই পরিস্থিতি আসলে সেই শর্তারোপ করা, যেটাকে আনঅফিশিয়াল বলছি, তার পাশাপাশি লেবাননে হামলা বন্ধ, এটা তো বড় একটা ইস্যু। তো সেই জায়গা থেকে আমাদের এই ইস্যুগুলো কি আলোচনায় উঠলে তখন এই যুদ্ধবিরতি আটকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, কিংবা আবার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার সংখ্যা আপনি কতটা দেখতে পাচ্ছেন, আসলে সেই বিষয়টা জানতে চাই। জি, আশঙ্কা পুরো মাত্রায় আছে। কেননা আমি বলেছি যে দুটো দেশের মধ্যে আগের চাইতে এখন ব্যবধান আরো অনেক বেশি, এবং এত বড় এজেন্ডা নিয়ে আলাপ আলোচনায় অত সহজে সমাধান হবে বলে মনে হয় না। কিন্তু উভয় পক্ষ যদি সদিচ্ছা দেখায়, তাহলে হয়তো আলোচনা অব্যাহত থাকতে পারে। এই ইসলামাবাদেই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও পরবর্তীতে এই আলাপ আলোচনা তারা চালিয়ে যেতে পারে। না, সে বিষয়টি অবশ্যই বটে, তবে তার পাশাপাশি এই মুহূর্তে যে আসলে পরিস্থিতিটা বিদ্যমান হচ্ছে, বিশেষ করে একটা পক্ষ যখন বলছেন তারা জয়ী হওয়ার খুব কাছাকাছি, আর একটা পক্ষ সেটি আবার মানতে নারাজ। মধ্যপ্রাচ্যের এই প্রেক্ষাপট তো আসলে শুধু মধ্যপ্রাচ্য না, আন্তর্জাতিকভাবেই কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষ করে অর্থনৈতিক যে প্রেক্ষাপট। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা নিয়ে আসলে উদাসীন, আর সেক্ষেত্রে আসলে সাধারণ ইরানিরা এই ব্যাপারে বারবার মত দিচ্ছেন। অর্থনীতি বৈঠক হতে চলেছে, আর এই যে পুরো ব্যাপারটা বললাম, তার মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধান আসলে কিভাবে হতে পারে, সেই বিষয়টা নিয়ে আসলে কিভাবে বিশ্লেষণ করছেন আপনারা, সেই বিষয়টা একটু জানতে চাই। এই মুহূর্তের ইমিডিয়েট সমস্যাটা হলো যুদ্ধটা বন্ধ করা, এক, এবং যুক্তরাষ্ট্র এবং অন্যদের পক্ষের প্রথম শর্ত হলো হরমুজ প্রণালীটা খুলে দেওয়া।
কিন্তু ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেওয়ার ক্ষেত্রে শর্ত আরোপ করে, যেমন আমরা যেটা শুনেছি যে হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ, তেলবাহী জাহাজ অতিক্রম করে যাবে, সেখানে 20,000 মার্কিন ডলারের মতো একটা লেভি আরোপ করতে পারে। এখন দেখেন, এই যুদ্ধের ক্ষতিপূরণ তোলার জন্য যদি আমরা কথার কথা যুক্তরাষ্ট্রকে এখানে দায়ী করি, অথবা ইসরায়েলকে দায়ী করি, অথবা যদি মনে করি যে ইরান নিজেই যুদ্ধের জন্য দায়ী, যে পক্ষকে আমরা দায়ী করি না কেন, এখন যুদ্ধের ক্ষতিপূরণের একটা ভাগিদার কিন্তু আমাদেরও হতে হচ্ছে, বাংলাদেশের মতো দেশকেও হতে হচ্ছে, কেননা আমাদের জাহাজও হরমুজ প্রণালী অতিক্রম করে থাকে। সুতরাং আমাদেরকেও যদি সেই লেভিটা দিতে হয়, তাহলে তো এই যুদ্ধের ক্ষয়ক্ষতিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যুদ্ধের কোনো অংশ না হয়েও আমরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি মনে করি সরকারের পক্ষ থেকে এখনই এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত, এবং অন্যান্য যে সমস্ত দেশ, যেমন চীন ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারও তেলবাহী জাহাজ আপনার হরমুজ প্রণালী অতিক্রম করে, ইউরোপ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই সমস্ত দেশের এখনই এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত যে যারা যুদ্ধের কোনো অংশ ছিল না, তারা কেন এই ক্ষতিপূরণটা দিতে যাবে। আন্তর্জাতিকভাবে আসলে আমাদেরকেও সতর্ক হতে হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এই আলোচনায়। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। দর্শক, যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা নিয়ে উদাসীন সাধারণ ইরানিরা। বরাবরের মতো এবারও অর্থহীন বৈঠক হতে চলেছে, যার মাধ্যমে আসবে না কোনো দীর্ঘমেয়াদী সমাধান। আর এমনটাই মত জানিয়েছেন তারা। আর এতে করে সহজে আলোচনার টেবিলে না বসে বরং যুক্তরাষ্ট্রের বর্বর আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারেই তারা বেশ আগ্রহী। টানা 40 দিনের যুদ্ধ শেষে আলোচনার টেবিলে মুখোমুখি তেহরান ওয়াশিংটন। ইরানের প্রস্তাবিত 10 দফা শর্ত ধরে চলবে শান্তি আলোচনা, কিন্তু এ দফার আলোচনাতেও দীর্ঘমেয়াদী কোনো সমাধান নিয়ে যথেষ্ট সন্দিহান ইরানিরা। রাজধানী তেহরানে যুদ্ধ পরবর্তী থমথমে পরিস্থিতি বিরাজ করলেও খুলেছে দোকানপাট ও প্রতিষ্ঠান। রাস্তায় স্বাভাবিক নিয়মে চলছে মানুষ ও যানবাহন। গুরুত্বপূর্ণ এই আলোচনা নিয়ে বেশ দায়সারা মনোভাব সাধারণ ইরানিদের মাঝে। এত সহজে যুক্তরাষ্ট্রকে ছাড় দেওয়ায় বেশ অসন্তুষ্ট দেশটির জনসাধারণ। বরাবরের মতোই নিজেদের স্বার্থ থেকে এক চুলও নড়বে না যুক্তরাষ্ট্র, আসবে না কোনো আশানুরূপ ফলাফল, মনে করছেন ইরানের জনসাধারণ। অনেকের মত, শেষ পর্যন্ত কোনো রকম চুক্তিই হবে না চলমান এই ইস্যুতে। তাই এই আলোচনায় এত সহজে ইরানের অংশগ্রহণ নিয়ে নাখোশ তেহরানের বাসিন্দারা। যুক্তরাষ্ট্র সবসময় তাদের স্বার্থ দেখে আসছে। এই চুক্তিটিও তাদের সেই স্বার্থেরই অংশ, আমাদের নিয়ন্ত্রণের কৌশল মাত্র। এটির কোনো মূল্য নেই আমাদের কাছে। আমার মনে হয় না যুদ্ধবিরতির জন্য এটি সঠিক সময় ছিল। একটি নিরপেক্ষ চুক্তি তখনই হবে যখন তা ইরানের সাধারণ মানুষের স্বার্থের অনুকূলে হবে। এর আগেও কয়েকবার যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে বসেছি আমরা, কিন্তু তার ফলাফল ছিল শূন্য। যদি এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়, তাহলে সে আলোচনার কোনো অর্থ নেই। যুদ্ধ, অস্থিরতা, প্রাণহানি, ধ্বংসস্তূপ কোনো কিছুই যেন স্পর্শ করতে পারেনি সাহসী জাতি হিসেবে পরিচিত ইরানিদের অবিচল মানসিক দৃঢ়তাকে। এত বিপুল ক্ষয়ক্ষতির পরও মাতৃভূমির সম্মান রক্ষায় যুক্তরাষ্ট্রকে চরম শিক্ষা দিতে লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে সাধারণ মানুষ। আমার মনে হয় না শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে। আমরা কেউই চাই না যুদ্ধ হোক, কিন্তু আলোচনার ফলাফল যদি আমাদের পক্ষে না আসে, তাহলে এমন চুক্তি না হওয়াই উচিত। যতক্ষণ পর্যন্ত তারা আমাদের শর্তগুলো মেনে না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত। হামলাকারীরা যথাযথ শাস্তি না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে আমাদের। এদিকে আলোচনায় সম্মত না হয়ে আর কোনো উপায় ছিল না ইরানিদের। সোশ্যাল হ্যান্ডেল এক্সে এমন একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই আলোচনার মাধ্যমে শান্তির পথে না গিয়ে যুক্তরাষ্ট্রের এমন উস্কানিমূলক আচরণের কড়া দাঁতভাঙা জবাব দিতেই বেশি ইচ্ছুক সাধারণ ইরানিরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। তীব্র অবিশ্বাস আর সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়ে ইসলামাবাদে মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। এক টেবিলে বসা আলোচকদের অতীত অভিজ্ঞতা আর কৌশল ঠিক করবে বৈঠক সফল হবে নাকি ভেস্তে যাবে শান্তি প্রক্রিয়া। আর বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের জন্য বড় কূটনৈতিক পরীক্ষা এই আলোচনা, যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে নেই অভিজ্ঞ কোনো কূটনীতিক। আর অন্যদিকে ইরানের প্রতিনিধি দল ঠাসা পোর খাওয়া বাঘা কূটনীতিকদের দিয়ে। পুরো বিশ্বের নজর ইসলামাবাদে, শান্তি নাকি আরও সংঘাত। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর প্রথম সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।
পররাষ্ট্রমন্ত্রী নয়। আলোচনায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, প্রেসিডেন্ট ট্রাম্পের পর মার্কিন প্রশাসনের সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তিত্ব। 41 বছর বয়সী ভান্স বৈদেশিক নীতিতে একেবারেই নতুন। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন ইরাক যুদ্ধ পরবর্তী সময়ে। প্রেসিডেন্ট প্রার্থী তার লড়াইয়ে ব্যর্থ হয়ে ট্রাম্পের ডেপুটি হওয়ার পরও আন্তর্জাতিক যোগাযোগে খুব একটা ভূমিকা দেখা যায়নি। ভান্সের সহযোগী ব্যবসায়ী থেকে কূটনীতিক বনে যাওয়া স্টিভ উইটকফ মধ্যপ্রাচ্য আলোচনায় যিনি সক্রিয় বেশ কিছুদিন ধরেই। মূলত রিয়েল এস্টেট ব্যবসায়ী উইটকফ কেবল ট্রাম্প ঘনিষ্ঠ নেটওয়ার্কের হওয়ার কারণেই সাম্প্রতিক কূটনৈতিক মিশনে যুক্ত হয়েছেন এমন ধারণা বিশ্লেষকদের। ব্যাক চ্যানেলে সক্রিয় হিসেবে পরিচিত জ্যারেড কুশনার এর আগে আব্রাহাম একর্ডস নিয়ে ইসরায়েল আরব সম্পর্ক স্বাভাবিকে কাজ করেছেন, সাফল্যও পেয়েছেন, যদিও সেসব আরব দেশ মূলত পশ্চিমা মিত্র হিসেবেই বিবেচিত। এই টিম নিয়ে জেডি ভান্স ডিল মেকার হতে পারবেন কিনা তা দেখার অপেক্ষায় বিশ্ব। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ, রাজনৈতিক ভূগোলে পিএইচডিধারী 64 বছর বয়সী সাবেক আইআরজিসি কমান্ডার। রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের অভিজ্ঞ আলোচককে ধরা হয় ইরানের সবচেয়ে দক্ষ দর কষাকষিকারী হিসেবে, যিনি বহু বছর ধরে আলোচনা করেছেন ইউরোপ যুক্তরাষ্ট্রের সঙ্গে। বৈঠকের টেবিলে যখন একাধিক জটিল ইস্যু শর্ত নিয়ে পুরোপুরি বিপরীত মেরুতে দুপক্ষের অবস্থান, তীব্র অবিশ্বাস, এমন পরিস্থিতিতে চ্যালেঞ্জ কোন কৌশলে এগোবে আলোচনা। নন ট্র্যাডিশনাল মার্কিন প্রতিনিধি বনাম ইরানের ক্লাসিক কূটনীতিকদের দর কষাকষির ফলাফলের উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্য তথা সমগ্র বিশ্বের পরিস্থিতি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে আলোচনার জন্য তেহরান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সাংবাদিক এবং বিশ্লেষক আশিকুর রহমান। আশিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দুপুরের বাংলাদেশে। আসলে ইরান ইসরায়েল প্রসঙ্গে নিয়ে কথা বলতে চাইলে আসলে অনেকটুকু বলা যায়, তবে আপনার থেকে জানতে চাই চলমান এই যুদ্ধবিরতি আসলে কতটা টেকসই হবে বলে আপনি মনে করছেন, আর সাধারণ ইরানি সামরিক বাহিনীর প্রতিক্রিয়া কি হতে পারে? যুদ্ধবিরতি আসলে স্থায়ী যদি না হয় কোনো কারণে, তাহলে ইরানের পরবর্তী পদক্ষেপ আসলে কি হবে? দেখুন, ইরানিরা প্রথম দিন থেকে বলে আসছে যে যুদ্ধবিরতির এই বিষয়টি নিয়ে ইরানিরা খুব একটা বেশি কিন্তু আশাবাদী নয়। কারণ এর আগেও দুইবার কিন্তু আলোচনা চলাকালীন সময়ে আলোচনার মধ্যেই তারা কিন্তু অতর্কিত হামলা করেছিল। গত 12 দিনের যুদ্ধ যদি আপনি দেখেন, যেখানে ইসরায়েল হামলা করে দিয়েছিল, এবং এই যুদ্ধটি দুটাই কিন্তু আলোচনার মাঝখানে নেগোসিয়েশন চলছিল, সেই সময় কিন্তু হামলাটা হয়েছে, অতর্কিত হামলা। এবং এটা কিন্তু আন্তর্জাতিক আইন বলেন কিংবা তাদের কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা নষ্ট করে, এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী কিন্তু এই জিনিসটা খুবই একটা দৃষ্টিকটু বিষয় ছিল। তো যার কারণে এইবারও যে আলোচনা হচ্ছে, এবার তো আসলে যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ বিরতি চলছে একটা সাময়িক। তো সেই সময় আলোচনা চলতেই কিন্তু তারা আবারও যে কোনো পদক্ষেপ নিতে পারে, অতর্কিত কোনো হামলা করতে পারে, ইরানের কোনো নেতৃত্বকে টার্গেট করতে পারে, যেটা তারা বরাবরই করে আসছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। তো সুতরাং ইরানিরা এই বিষয়ে কিন্তু একটা সতর্ক অবস্থান নিয়েছে, এবং ইরানের সামরিক বাহিনী থেকে বলা হয়েছে যে আমাদের আঙ্গুল কিন্তু ট্রিগারেই রয়েছে, তারা তাদের মতো সব দিক থেকে প্রস্তুত রয়েছে। এবং জনগণ তো এখনো রাস্তায় এবং ময়দানে, এখানে কিন্তু প্রতিদিন কয়েক মিলিয়ন মানুষ, প্রত্যেকটা শহরে ইরানে ছোট বড় প্রত্যেকটি শহরে, পুরো ইরান হিসাব করলে কয়েক কোটি লোক কিন্তু রাস্তায় থাকে। আপনারা এটা হয়তো দেখে থাকবেন অন্যান্য অনেকগুলো টিভি রিপোর্টে। যদিও আন্তর্জাতিক মিডিয়াগুলোতে, বিশেষ করে পশ্চিমা মিডিয়াতে এই বিষয়গুলো একটু কম তারা সেন্সর করে, কিন্তু এটা ব্যাপক পরিমাণে আমরা যেখানে আছি দেখছি যে মানুষ কিন্তু রাস্তায়, এবং এখনো মানুষ এই যুদ্ধবিরতির মধ্যেও কিন্তু প্রত্যেক রাতে একেবারে ভোর পর্যন্ত তারা কিন্তু রাস্তায় থাকে। সন্ধ্যার পর থেকে তাদের মিছিল শুরু হয়, তাদের জনসমাবেশ শুরু হয়, তাদের নানা রকম অনুষ্ঠান, যেগুলো প্রোগ্রাম থাকে সেগুলো শুরু হয়, বক্তব্য, প্রতিবাদ সমাবেশ এগুলো চলে, স্লোগান চলে। দিনের বেলা সাধারণত যেহেতু অফিস খোলা আছে ইরানে, সবকিছু চলছে স্বাভাবিকভাবে, তো যার কারণে দিনের বেলা এগুলো হয় না, কিন্তু রাতে, প্রত্যেক রাতে এটা হয় এবং ভোর পর্যন্ত হয়। সুতরাং জনগণও প্রস্তুত রয়েছে, সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। আর এই যুদ্ধবিরতি শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখেছি যে ইসরায়েল কিন্তু লেবাননে হামলা করেছে বেশ কয়েকবার, এবং প্রথম হামলাতে প্রায় 300 জনের কাছাকাছি বেসামরিক নাগরিককে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। সাথে সাথে ইরান কিন্তু হরমুজ প্রণালী আবার বন্ধ
বন্ধ করে দিয়েছিল এর প্রতিক্রিয়ায়। শুধু 10 মিনিটের জন্য খোলা ছিল সেদিন হরমুজ, এবং ইরানের বাহিনী বলেছিল যে আমরা এটা জবাব দিব। তারপরে পাকিস্তানের মধ্যস্থতায় আবারও এটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইসরায়েলকে বোঝানো হয়েছে, কিংবা আমেরিকা তাকে বুঝিয়েছে, চাপ দিয়েছে। তারপরে ইসরায়েল বলেছে যে ঠিক আছে, আমি লেবাননে হামলা আপাতত বন্ধ করছি বা আমরা বন্ধ করে দিব। তারপরে কিন্তু ইরানি প্রতিনিধি দল গিয়েছে, ইরানি প্রতিনিধি দল যাওয়ার কথা ছিল আরো আগে, কিন্তু তারা শর্ত দিয়েছিল যে আমাদেরকে যদি লেবাননে যদি হামলা চলতে থাকে এবং ইরানের যে ফ্রিজ করা যে সম্পদ, যেটা ইরানের প্রাপ্য, ইরানের তেল বিক্রির টাকা বা নানান টাকা যেটা আমেরিকা অন্যায়ভাবে ফ্রিজ করে রেখেছিল এবং স্যাংশন দিয়ে রেখেছিল, সেগুলো যদি খোলা মানে দিয়ে দেওয়া না হয়, সেগুলো প্রক্রিয়া যদি শুরু না করা হয়, আমরা আলোচনা যাব না। সুতরাং ইরান কিন্তু তার তরফ থেকে পুরোপুরি ভাবে একটা মানে সতর্কতামূলক অবস্থানে রয়েছে, একটা অবিশ্বাসের জায়গা থেকে রয়েছে, এবং তারা বলেছে যে আমরা অবিশ্বাসের সাথে এই আলোচনা শুরু করতে যাচ্ছি। যেহেতু এখানে মুসলিম বিশ্বের অনেকগুলো দেশ, আন্তর্জাতিক অনেকগুলো দেশ ইরানকে রিকোয়েস্ট করেছে, আমেরিকা যেটা বোঝা গিয়েছে সেটা হচ্ছে যে আসলে আমেরিকাই কিন্তু রিকোয়েস্ট করিয়েছে বিভিন্ন দেশের মাধ্যমে। আমেরিকা চাচ্ছিল যে একটা যুদ্ধবিরতির আলোচনায় বসতে, তার যে সামরিক চিন্তা ছিল, তার যে সামরিক উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু বাস্তবায়িত সে করতে পারেনি। ইরানের সে তথাকথিত রিজিম চেঞ্জ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আসলে এই বিষয়টা এতটাই বৃহৎ যে আলোচনা করে একেবারে কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। ধন্যবাদ আশিকুর রহমান আমাদের সঙ্গে যুক্ত থেকে আলোচনায় যুক্ত থাকার জন্য। এদিকে বৈঠকের প্রতিশ্রুতি দিয়েও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার রাতভর তাণ্ডব চালানো হয় দেশটির দক্ষিণাঞ্চলে, আর গেল 3 দিনে সেখানে প্রাণ গেছে 357 জন লেবানিজের। ইসরায়েলি ট্যাঙ্ক এবং সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারাও। এদিকে আগামী সপ্তাহে লেবানন ইসরায়েল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে অনুপস্থিত থাকবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কয়েক ঘন্টা আগেও এগুলো ছিল আবাসিক স্থাপনা, ইসরায়েলি তাণ্ডবে যা এখন পরিণত ধ্বংসস্তূপে। শুক্রবার রাতভর দক্ষিণ লেবাননের একাধিক শহরে বিমান হামলা চালায় ইসরায়েল। নাবাতিয়া প্রদেশের তৌল এবং জেপসিদ শহরকে করা হয় টার্গেট। হাসপাতাল, স্কুল এবং মসজিদ লক্ষ্য করে চলে হামলা। গেল 3 দিনে প্রাণ গেছে 350-র বেশি মানুষের। এদিকে হিজবুল্লাহর তরফ থেকেও চলছে পাল্টা হামলা এবং প্রতিরোধ। তাইর অঞ্চলের একটি বাড়িতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। এছাড়া কিরিয়াত শমোনা, মেতুলা এবং মিসগাভ আম এলাকায় রকেট হামলা চালানোর দাবিও করেছে সশস্ত্র গোষ্ঠীটি। লেবানন পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। 2 মার্চ থেকে লেবাননে নিহত মানুষের সংখ্যা প্রায় 1900 জনে পৌঁছেছে। আহতের সংখ্যা 6000 জনেরও বেশি। অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ে চলছে শান্তি আলোচনার প্রচেষ্টা। বিভিন্ন দেশ এবং মধ্যস্থতাকারীরা দুপক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। নতুন করে বৈঠকের প্রতিশ্রুতিও পাওয়া গেছে। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে লেবানন ইসরায়েল বৈঠক। ওয়াশিংটনে মুখোমুখি হবেন প্রতিনিধিরা। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের আহ্বানে বৈঠকে রাজি হয়েছে তেল আবিব। তবে লেবানিজ সরকারের সাথে আলোচনা হলেও হিজবুল্লাহর সাথে সংলাপে রাজি নয় তেল আবিব। এ অবস্থায় হিজবুল্লাহ ছাড়াই বৈঠকের উদ্যোগের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে লেবাননে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, দেশীয় প্রসঙ্গে ফিরে আসতে চাই। দেশ জুড়ে হামের প্রকোপ বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। 24 ঘন্টায় ছোঁয়াচে রোগটির উপসর্গ নিয়ে নতুন কারো মৃত্যু হয়নি। তবে ময়মনসিংহ মেডিকেলে নতুন করে 27 জন রোগী ভর্তি হয়েছে। আইসিইউতে শয্যা সংকটের কারণে শ্বাসকষ্টজনিত রোগীদের বাবল সি পাম্প পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 27 জন ভর্তি হয়েছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় 48 শিশুর মৃত্যু হয়েছে ঠিক এই জায়গাটায়। আর সিলেটে নতুন করে হামের উপসর্গ নিয়ে 19 জন ভর্তি হয়েছে। এছাড়া বিভিন্ন জেলার হাসপাতালে হামের রোগী বাড়ছে। এদিকে আজ 7ম দিনের মতো 18 জেলায় 30টি উপজেলায় শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। খুব কষ্টে আছি, জায়গাটা পাচ্ছি না, কেবিন নাই, হয়তো বাচ্চা খেলে খুব কষ্টের ভিতরেই আছি। গোটা শরীরে হামবার হালছে, ওষুধ লেসা খাওয়ালছি, কিছু হয়নি। তারপর এখানে এসে ভর্তি করছি। ওষুধ দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, তনকা জ্বর পালাইছে, তারপরে আবার ফের জ্বর চলে আসছে। ঘুমা নাই, কিছু ঠান্ডা খাওয়াছি বেশি ঘুম যায় না পারে। হামের প্রকোপ এবং টিকাদানের ব্যাপারে জানাতে বরিশাল থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন কাউসার হোসেন। কাউসার, হাসপাতালগুলোর সার্বিক চিত্র সম্পর্কে প্রথমে জানতে চাই আপনার থেকে, এবং পাশাপাশি নতুন করে হামের উপসর্গ নিয়ে কোনো রোগী এখন ভর্তি আছে কিনা?
অনেক বরিশাল বিভাগে 6টি জেলা হাসপাতাল থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সব জায়গায় কিন্তু হামের চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছে। তবে বিশেষ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যারা গুরুতর রোগী রয়েছে তাদেরকে ভর্তি করা হয়। বরিশাল বিভাগে গেল 24 ঘন্টা অর্থাৎ গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত নতুন করে হামের উপসর্গ নিয়ে 60 জন রোগী ভর্তি হয়েছে এবং এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসোলেশন কক্ষ রয়েছে সেখানে 21 জন রোগী নতুন করে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে এবং স্বাস্থ্য বিভাগ যেটা বলছে শুধু ভর্তি নয়, এখান থেকে বরিশাল বিভাগে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে বা হাসপাতাল রয়েছে সেখান থেকে কিন্তু সুস্থ হয়েও বাড়ি ফিরছেন শিশুরা। এর মধ্যে গেল 24 ঘন্টায় 31 জন শিশু বাড়িতে ফিরেছেন। তবে স্বস্তির বিষয় হলো যে গেল 2 দিন অর্থাৎ গতকাল এবং গত পরশু 2 জন করে শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু আজ কিন্তু বরিশাল বিভাগের কোথাও মৃত্যুর কোনো ঘটনা নেই, সেটি একটি স্বস্তির বিষয়। এবং যারা চিকিৎসকরা রয়েছেন তারা জানিয়েছেন যে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তবে বাড়িতে যারা অসুস্থ হচ্ছেন এবং বাড়িতে যাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে, যখন বাড়িতে তাদের শারীরিক অবস্থা বেশি অবনতি হয় তখনই কিন্তু হাসপাতালে নিয়ে আসা হয় এবং হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন তারা চেষ্টা করছেন। তবে শিশুদের জন্য যে আইসিইউর ব্যবস্থা রয়েছে সেই আইসিইউর ব্যবস্থা কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেই। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তারা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন এবং চেষ্টা করছেন যাতে শিশুদের আইসিইউর যে ব্যবস্থা সেটি করা যেতে পারে। তবে প্রতিদিনই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 110 জন রোগী, 3টি যে কক্ষ করা হয়েছিল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে 3টি আইসোলেশন কক্ষ, সেখানে 110 জন রোগী চিকিৎসা দিচ্ছেন। অর্থাৎ 3টি ছোট ছোট কক্ষে অনেক রোগী আসলে চিকিৎসা নিচ্ছেন, সাথে স্বজনরা রয়েছে, সেক্ষেত্রে কিছুটা চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে। অনেক স্যার, আপনাকে ধন্যবাদ হামের যে তথ্য সেটি আমাদেরকে জানানোর জন্য বরিশাল থেকে। এদিকে রাজশাহী বিভাগে হাম শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে এমন শিশুদের মধ্যে প্রায় অর্ধেকের বয়স 6 মাসের কম। যারা চিকিৎসাধীন তাদেরও বেশিরভাগের বয়স 4 থেকে 10 মাস। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য বলছে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি পাবনা জেলায়। বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন 10% কাছাকাছি রোগী অন্য বিভাগ থেকে এসেছেন। ফলে চাপ ক্রমাগত বাড়লেও কোভিডকালে বর্ধিত যেই আইসিইউ সুবিধা তা লোকবলের অভাবে সবখানে চালু করা সম্ভব হয়নি। কুষ্টিয়ার স্থানীয় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 8 দিন চিকিৎসাধীন ছিল 5 মাসের শিশু আফরোজা। অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনরা তাকে নিয়ে এসেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ঠান্ডার কাশির থেকে 8 দিন সদরে ভর্তি ছিলাম নিউমোনিয়া নিয়ে সদর থেকে কোনো উন্নতি হয়নি, ওরা রিলিজ দিয়ে দিয়েছিল। রিলিজ দেওয়ার পরে বাড়িতে আসে 7 দিনও এরকম সর্দি কাশি, তারপরে দেখে হাম বের হয়েছে। তারপরের দিন আমরা এখানে এসে ভর্তি হয়েছি গতকাল। কালকে ভর্তি হয়েছে, আমার বাচ্চারা হাম বাড়াইছে, ঠান্ডা কাশি সারতে চাই না। আমরা কুষ্টিয়ায় 8 দিন ভর্তি ছিলাম। এই হাসপাতালে বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি বাইরের বিভাগের রোগীদেরও ভিড় বাড়ছে। এখানে আইসিইউর শয্যা সংখ্যা বাড়িয়ে 40টি করা হয়েছিল কোভিডকালে, এর মধ্যে 12টি ছিল শিশুদের জন্য। সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের পর পরিস্থিতি মোকাবিলায় শিশুদের জন্য আইসিইউ বাড়ানো হয়েছে 6টি, কিন্তু তাতেও সংকট কাটছে না। স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী বিভাগে কোভিডকালে চালু করা 54টির মধ্যে বেশিরভাগ আইসিইউ চালু থাকলেও একটি হাসপাতালে চালু রাখা যায়নি। ওখানে আমাদের লজিস্টিক আছে, কিন্তু ম্যান পাওয়ার বা কিছু সমস্যার জন্য চালু করা যাচ্ছে না। আইসিইউর জন্য যে আমার অ্যানেস্থেসিওলজিস্ট দরকার, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ডক্টর দরকার, এগুলো আমাদের দেশে এখনো পর্যাপ্ত না। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে সন্দেহভাজন হাম আক্রান্ত সবচেয়ে বেশি পাবনা জেলায়, এরপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহীতেও রোগীর হার প্রায় 20%। অর্ধেকের বেশি রোগীর বয়স 1 বছরের কম, 1 থেকে 6 বছর বয়সী রয়েছে প্রায় 28%। এই বিভাগে বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে 56 জনের, এদের অর্ধেকেরও বেশি বগুড়া জেলার। শনাক্তকৃতদের 67% বয়স 1 বছরের মধ্যে। বিভাগে সন্দেহভাজন হিসেবে মৃত 48 জনের মধ্যে 19 জনের হাম শনাক্ত হয়েছে, এদের অর্ধেকের বেশির বয়স 5 মাস বা তার কম।
এছাড়া 6 ও 7 মাস বয়সীর সংখ্যাও উল্লেখযোগ্য। পরিসংখ্যান বলছে এখানে ছেলে শিশুদের মৃত্যুর হার অপেক্ষাকৃত বেশি। মৃতদের বেশিরভাগের উপসর্গই ছিল হামের সাথে জ্বর ও র্যাশ। স্বাস্থ্য বিভাগ বলছে রাজশাহীতে মোট রোগীর প্রায় 10% অন্য বিভাগ থেকে চিকিৎসা নিতে এসেছেন। আর বৃহস্পতিবার পর্যন্ত রাজশাহী জেলায় সন্দেহভাজন 127 জন রোগীর মধ্যে 20 জনের হাম শনাক্ত হয়েছে। খুব অল্প একটা সংখ্যক আছে যারা 2টা ডোজই নেয়নি। তো তাতে দেখা যাচ্ছে যে মোটামুটি সংক্রমণটা 6 মাস থেকে 5 বছর বয়সের মধ্যে এই বয়সেই সংক্রমণটা মূলত বেশি হচ্ছে, এবং সেজন্যই সরকার এই 6 মাস থেকে 5 বছর বয়সের এই শিশুদেরকেই মূলত হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন বা হামের টিকাদান ক্যাম্পেইনের আওতায় নিয়ে এসেছে। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। রাজধানীর সায়দাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে অনুমোদনহীন টিকিট কাউন্টারে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অর্ধশত কাউন্টার সিলগালা করা হয়েছে। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। রাস্তা ঘেঁষে অবৈধভাবে বসানো টিকিট কাউন্টার, দোকানপাট বন্ধের নির্দেশনাও দেওয়া হয়। এই সময় সংশ্লিষ্টরা জানায় নোটিশ ছাড়াই তাদের কাউন্টার সিলগালা করা হচ্ছে। এতে বিভাগে পড়ছেন তারা। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান রাস্তার পাশের সব কাউন্টারই অবৈধ। টার্মিনালের ভেতরে 1 সপ্তাহের মধ্যেই কাউন্টার প্রতিস্থাপন করা হচ্ছে। আমার সংসার আছে, আমার বউ আছে, বাচ্চা আছে, আমি কি করে হামু? আমি রাস্তা চুরি করুম গালের থেকে। এত ছোট টার্মিনালের ভিতরে এত গাড়ি কই ঢুকাইবো? এটার ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থাই নাই। আমাকে একটু সময়ও দিত, আমরা তাহলে একটা এর ভিতরে একটা আলোচনা করে নিতাম, আমরা কোথায় পাই কই যাই একটা ব্যবস্থা করে নিতাম, কিন্তু আমাদের একটা সময় তো আমরা পাওয়া উচিত। যে বাস কাউন্টারগুলো আছে সেগুলো আসলে আমরা উচ্ছেদ বা সিলগালা করে দিচ্ছি আর কি। আর যদি এখনই কেউ আমাদের কাছে বলে যে আমরা পরিবহনের যে টিকিট সেটা বিক্রি করতে পারতেছি না, আমাদের সায়দাবাদ যে বাস টার্মিনাল আছে সেখানে আমরা এখনই ব্যবস্থা করে দেব। ঢাকার ফুটপাত দখলমুক্ত করতে ঘটা করে চালানো হয়েছিল অভিযান। বুলডোজারের গর্জন, ভাঙচুর, মামলা হামলা সবই হয়েছে, কেবল হয়নি কাজের কাজ। উচ্ছেদ অভিযানের পর ফের দখল হয়ে গেছে ফুটপাত আর সড়ক। একদিকে রয়েছে জীবিকার প্রশ্ন, আর অন্যদিকে নগরবাসীর দুর্ভোগ। এই বাস্তবতার স্থায়ী সমাধান কি, সে উত্তর খোঁজার চেষ্টা করেছেন রেদওয়ান আহমেদ। কে বলবে এটি রাজধানীর সবচেয়ে ব্যস্ত সড়কগুলোর একটি, অথচ এখানে যানবাহন চলাই দায়। শুধু গুলিস্তানের এই সড়কটিই নয়, ফার্মগেট, নিউ মার্কেট, মিরপুর সহ বেশ কিছু এলাকার সড়ক জুড়ে দেখা মিলবে এমন ভাসমান দোকানের। ফুটপাত ছাড়িয়ে সড়কে চলে আসা দোকান আর হকারদের কারণে পথচারীদের হেঁটে যাওয়ার জায়গা নেই। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সম্প্রতি 5 দিনের উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন ও ডিএমপির ট্রাফিক বিভাগ। অবৈধ স্থাপনা উচ্ছেদের সাথে 405টি মামলা আর শতাধিক দখলদারকে আটক করা হয়। কিন্তু অভিযান শেষ হতে না হতে পুরনো চেহারায় ফিরেছে ফুটপাত। এই যেমন মিরপুরের হকার জলিলের দাবি, পেটের দায়ে অভিযানের পরদিনই ফুটপাতে ফিরতে হয়েছে তাকে। মাননীয় প্রশাসকের কাছে আমরা আহ্বান জানাইছি যে আমরা যাতে সীমিত আকারে রাস্তা যানজট না করে তারপরে বেজাল মুক্তভাবে যাতে করতে পারি ছোট পরিসরে। একসাথে উঠিয়ে দিলে আমার মনে হয় যে সরকারের জন্য ভালো হবে না, আমাদের অত দুর্ভিক্ষের ভিতরে পড়ে যাবো। আমার যদি উড়ে যায় আমি কোথায় যাব? আমার এই বয়সে কি চাকরি দিব? আমি কি চাকরি করতে পারবো? আমার যদি পুলিশে দূরান দিতে আমি দূর দিতে পারবো না, তাহলে কেমন হইলো? কারণ এটা আমরা কাম্য করি না, এটা অমানবিক। দখলদার আর উচ্ছেদকারীদের এই চোর পুলিশ খেলায় ভোগান্তি কাটছে না নগরবাসীর। একে তো রিক্সা, মানুষের জ্যাম, আবার দুই পাশে ফুটপাত, অনেক কষ্ট হয়ে যায় বিশেষ করে। আর মাঝে মাঝে তো দেখা যায় আমারও ভয় লাগে যে কখন কি হয়ে যায়, একটা রিক্সার সাথে ধাক্কা খেলে, আর বাচ্চা মানুষ তো বুঝতেই পারেন যে শহরের ভারসাম্য যাবেন আর মানবিকতাও দেখাবেন, তাহলে তো দুইটা তো একসাথে হবে না। এখানে চাঁদাবাজি চলে, প্রতিটা দোকান প্রতি তারা টাকা নেয়, এমন এইগুলো যদি উচ্ছেদ করা হয় তাহলে খুব ভালো হবে, আমাদের জন্য সুবিধা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে নিয়ম না মানলে ব্যবস্থা কঠোর হবে। কিছু কিছু জায়গায় এখনো দেখা যাচ্ছে যে আবার নতুন করে সেখানে বসার অবস্থায় চলে এসেছে। তো সেখানে কিন্তু আমাদের ট্রাফিক বিভাগ, আমাদের যে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, তাদেরকে নিয়ে ফলো আপ অভিযান পরিচালনা করছে বিভিন্ন জায়গায়। মিরপুর, খেয়াল করুন, মিরপুর, গুলশান এবং ওয়ারি এলাকায় ডিএমপির প্রায় বেশিরভাগ এলাকাতেই আবার ফলো আপ অভিযান পরিচালিত হচ্ছে এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। একদিকে জীবিকার তাগিদে ফুটপাত আঁকড়ে থাকা দোকানি, অন্যদিকে চলাচলের সুযোগ হারানো সাধারণ মানুষ। দুই বাস্তবতার মাঝখানে আটকে আছে মহানগরের জীবন। সংশ্লিষ্টরা বলছেন স্থায়ী সমাধানের জন্য শুধু উচ্ছেদ অভিযান নয়, দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবায়ন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
জ্বালানি তেলের জন্য রাজধানীর পাম্পগুলোর সামনে আজও যানবাহনের দীর্ঘ অপেক্ষা। কিছু পাম্পে নিজেদের চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন গ্রাহকরা, আবার কিছু পাম্পে মানা হচ্ছে রেশনিং ব্যবস্থা। গ্রাহকদের অভিযোগ, অবৈধভাবে মজুদের কারণেই এই তেলের সংকট। সরকারকে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তারা। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে নিয়মিত সরবরাহ এলেও তা অপর্যাপ্ত। জানান প্রতিদিন ডিপো থেকে একই পরিমাণে তেল পাচ্ছেন তারা, তবে গ্রাহকদের চাহিদা আগের তুলনায় বেড়েছে, ফলে সংকট আরও বেশি প্রকট হচ্ছে। এদিকে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ফুয়েল পাস অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে তেজগাঁওয়ের ট্রাস্ট এবং আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে শুধু মোটরসাইকেল চালকদের জন্য এই পাইলটিং কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে। সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে অ্যাপটি বাধ্যতামূলক করা হবে। 7টা বাজে সিরিয়ালে এই পেস ক্লাবের মাথাতে, এখান থেকে সিরিয়াল পেস ক্লাবের মাথাতে মনে ঘুরাইয়া আইসি। ওরা বলে তেল আছে, পাম্পে গেলে তেল পাই না, তো এই কষ্ট ভোগান্তি আর কতদিন, কত সময় লাগবে জানি না, কিন্তু তেল পাবো কিনা তাও অনিশ্চিত। আল্লাহর ফেরেশতা যদি এই দেশে বলে না এই দেশ ভালো হবে, আমার তো মনে হয় না। ফেরেশতারও ফেল হয়ে যাবে। এই দেশের মানুষ এত অসৎ হয়ে গেছে। রাজধানীর পরিবারে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, লাইনে দাঁড়ানো গ্রাহকদের অভিযোগ কিংবা তারা তেল পাচ্ছেন কিনা, সংশ্লিষ্ট সকল বিষয় আপনার মাধ্যমে জানতে চাই। অনেক তেল পাচ্ছেন, অনেকে পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না, অনেকে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন এবং তাদের যে আসলে অভিযোগ বা তাদের যে অসন্তোষ, সে অসন্তোষটা মূলত এই দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়ানো নিয়েই। এবং দেখা যাচ্ছে যে এই ভর দুপুরে আমরা দেখতে পাচ্ছি যে পরিবাগের এই পেট্রোল পাম্প, এই ফিলিং স্টেশনে এখানে আমরা দেখছি যে এক ধরনের বিশৃঙ্খলা শুরু হয়ে গিয়েছে। কারণ এর একটি কারণ হচ্ছে যে ত্রিমুখী সারি তৈরি হয়ে গেছে এখানে জ্বালানি তেল নিতে আসার জন্য, যার ফলে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে দীর্ঘ সারি, যেসব গ্রাহকরা রয়েছেন তাদের দীর্ঘ সারি সামলাতে আসলে রীতিমতো হিমশিম খাচ্ছেন যারা এখানে কর্তৃপক্ষ রয়েছে, যারা এখানে কর্মরত রয়েছেন তারা। এবং এখানে দেখা যাচ্ছে যে পাশেই আবার আরেকটি গ্যাস স্টেশন রয়েছে, সেই গ্যাস স্টেশনের জায়গাটিতেও আসলে যানবাহনের দীর্ঘ সারি চলে যাওয়ার কারণে সেখানেও একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, হট্টগোল তৈরি হয়। এছাড়া আমরা সকাল থেকেই দেখেছি যে এই পরিবাগের ফিলিং স্টেশনের যে লাইন, সেই লাইন চলে গিয়েছে আপনার একদম কাটাবন পর্যন্ত, যার ফলে যেটি হয়েছে যে এই যে দীর্ঘ সারিটি, সেই দীর্ঘ সারি কিন্তু আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে আরোই দীর্ঘ হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যারা আসলে তেল নিতে আসবেন তাদের যে চলাচল, সেই চলাচলটিকেও কিন্তু সীমিত করে দেওয়া হচ্ছে, যার ফলে আমরা দেখছি যে এই জায়গাটিতে আসলে যে বিশৃঙ্খলাটি আছে সেটি কিন্তু আসলে এখনও চলছে। যেহেতু দীর্ঘ সারি, মানুষ বেশি এবং সে তুলনায় আসলে সবগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে রাখার লোকবল কম, তার জন্যই এরকমটি হচ্ছে। অনেক তানভীর মৌসুম, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক সিন্ডিকেটের কারণে দেশে তেলের সংকট, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকারের দেশ পরিচালনার স্লোগানের সাথে বাস্তবের কোনো মিল নেই। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে এই কথা বলেন ডাক্তার শফিকুর। বলেন, খনিজ সম্পদ নিজেদেরই সংগ্রহ করার সক্ষমতা অর্জন করতে হবে। দেশের বেশিরভাগ সিন্ডিকেটের পেছনেই সরকারি দলের হাত আছে। বিএনপিকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, কৃষিতে বিপর্যস্ত বা বিপর্যয় ঘটলে বৈদেশিক ঋণ নিয়েও তা মোকাবেলা করা যাবে না। ঘুরে ফিরে সিন্ডিকেশন, পলিটিক্যাল সিন্ডিকেশন, যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। মাঝে মাঝে লোক দেখানো কিছু অপারেশন আমরা দেখি, এই সবগুলার পিছনে খুঁটির জোর আছে বলে এগুলো হচ্ছে। দ্বিতীয় দিনে রাজধানীর নয়াপল্টনে চলছে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি। এখন পর্যন্ত 36 আসনের জন্য 6 শতাধিকের বেশি দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন নারী সদস্যরা, কেউ কেউ জমাও দিচ্ছেন। মনোনয়ন প্রত্যাশীদের বিশ্বাস, আন্দোলন সংগ্রামে অবদান এবং যোগ্যতা অনুযায়ী মনোনয়ন দেবে দল। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলীয় আনুগত্য, আন্দোলনে ভূমিকা ও সংসদে কথা বলার মতো দক্ষতার অগ্রাধিকার দেওয়া হবে দল থেকে। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচন করছে বিএনপি। আগামী 2-1 দিনের মধ্যেই দলের স্থায়ী কমিটিতে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকা চূড়ান্ত হবে। আমরা যারা
রাজপথে ছিলাম, পরীক্ষিত তাদেরকে দেখে শুনে যাতে দল নির্বাচিত করে। 13 সালে আমি বিএনপিতে যোগদান করার পর থেকেই কিন্তু আমার ক্যারিয়ারটা একদম নষ্ট করে দিয়েছে তারা। আমি অবরুদ্ধ ছিলাম। আমরা সুবিধাবাদীদেরকে দেখতে চাই না, রাজপথে যারা লড়াই সংগ্রাম করেছে আমরা তাদেরকে চাই। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে, এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দেশ থেকে বাজার সিন্ডিকেটের স্মৃতি মুছে দেওয়া হবে, সিলেটে এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেটের টিলা ঘরে অবস্থিত কৃষকের হাট উদ্বোধনকালে এইসব কথা বলেন তিনি। জানান, কৃষকরা যাতে তাদের পণ্য সরাসরি বাজারে বিক্রি করতে পারে সেজন্য দেশের সকল জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। এছাড়া টিসিবিতে সরকারি ভর্তুকি কমলেও কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। পাইলট প্রকল্প হিসেবে চালু হয়েছে এই কৃষকের হাট। মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে কৃষক এবং ভোক্তাদের বাঁচাতেই সরকারের এমন উদ্যোগ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ভোক্তা পর্যায়ে যখন পণ্যটা আসে তখন দেখা যায় যে সেটি ক্রয় সীমার বাইরে, তো মাঝখানে অনেক অপ্রত্যাশিত ব্যয়ের সুযোগ থাকে, খরচের সুযোগ থাকে। আবার অনেক সময় যারা মধ্যস্বত্বভোগী তারা পরিস্থিতিটাকে ম্যানিপুলেট করে। তো বাজারের এই অব্যবস্থাপনাটা দূর করার উদ্দেশ্যে আমরা সিলেটে একটা পাইলট প্রকল্প হিসাবে এই কৃষকের হাটের উদ্যোগটা নিয়েছি, যাতে কৃষক সরাসরি এসে ভোক্তার কাছে তার পণ্যটি বিক্রি করতে পারে। সবাইকে নিয়ে এই শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে। নকলের সংঘবদ্ধ চক্র থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে রাজশাহীতে এইসব কথা বলেন তিনি। জানান, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করবে না সেই সমস্ত স্কুল কলেজের এমপিও বন্ধ করার কথা বলা হলেও এবার তা করা হবে না। বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার সমালোচনা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতে পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এছাড়া ক্লাসে শিক্ষকদের কর্মকাণ্ড সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। প্রশ্নপত্র আউট হলে এই ডিভাইসে আউট হবে তা কি আমরা বুঝবো না? প্রশ্নপত্র কি আউট করবে রিলেটেড কি আমরা কি জানি না? তাদেরকে আইনের আওতায় আমরা আনবো। আইন এমন ভাবে স্টিপুলেট করব ছাত্রছাত্রীদের জন্য না, আমাদের জন্য। শিক্ষার্থীদের পরিবর্তিত যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে হবে, দেশের উন্নতিতে ভূমিকা রাখতে হবে, এই কথা বলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশের 22তম সমাবর্তন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, উদ্যোক্তা এমনকি রাষ্ট্র অনেক হিসাব বিজ্ঞানের উপরে অধিকাংশেই নির্ভরশীল। তাই এই বিভাগের শিক্ষার্থীদের পরিবর্তিত যুগের সাথে সমন্বয় করে দেশের উন্নয়নে অংশ নিতে হবে। সমাবর্তন অনুষ্ঠানে 276 জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেটটা হাতে নিয়ে একই সঙ্গে চারিপাশের যে প্রযুক্তির সংমিশ্রণের কারণে যে এক নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে সে বিষয়েও একটা সার্বক্ষণিক সচেতনতা এবং সজাগ দৃষ্টিভঙ্গি আপনাদের থাকতে হবে। আমি বিশ্বাস করি নতুন ইকোসিস্টেমের যে নতুন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে আলিঙ্গন করা এবং এই চ্যালেঞ্জকে সাথে নিয়ে সভ্যতাকে, নিজের দেশকে এবং নিজের পেশাকে একই সাথে আপনাদেরকে সমৃদ্ধ করতে হবে। ঢাকা দক্ষিণ সিটির জিয়া সরণি খাল খনন করে পরিকল্পিতভাবে বুড়িগঙ্গার সাথে যুক্ত করার জন্য 300 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সিটি কর্পোরেশনের অর্থায়নে আগামী জুলাই থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান তিনি। শনিবার কদমতলী এলাকায় জিয়া সরণি খাল ও কুতুবখালী খাল পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। আগামী বর্ষার পর থেকে খালগুলো খননের কাজ শুরু হবে। ইতোমধ্যে পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ঢাকা সব খাল উদ্ধার করে খাল দখলকারীদের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিন জিয়া সরণি খাল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা 4 আসনের সংসদ সদস্য তানভীর আহমেদ রবিন সহ দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এই জিয়া সরণি খালটি এই পর্যন্ত এসে বুড়িগঙ্গা নদীকে কানেক্ট করবার জন্য উনি 300 কোটি টাকা বরাদ্দ করেছেন। সিএস পর্চা এবং ম্যাপ অনুযায়ী আমরা প্রথমে দখলমুক্ত করব এবং অবৈধ দখলদারের তালিকা করে
আমাদের বিদ্যমান আইনে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার বিধিবিধান রয়েছে সে অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মশক নিধনে সপ্তাহের নির্দিষ্ট দিনে পরিচ্ছন্নতা কর্মসূচি চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর মানিকদি এলাকায় মশক নিধন অভিযান উদ্বোধন শেষে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। বলেন, আন্ডারগ্রাউন্ডে থেকে দলীয় প্রভাবে কেউ নগর উন্নয়নে অংশ নিতে পারবে না। মশক নিধনের উচ্ছেদ অভিযানে কেউ যাতে দলীয় প্রভাব খাটাতে না পারে সে বিষয়েও কঠোর তৎপরতার কথা জানান তিনি। ৮ এপ্রিল শুরু হওয়া মশক নিধন অভিযান চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। মাননীয় প্রধানমন্ত্রীর যেই আগামীর অঙ্গীকার, দেশ গড়ার পরিকল্পনা, সেটার সাথে আপনাদেরকে সম্পৃক্ত থাকতে হবে ইনশাআল্লাহ। যদি সেই দেশ গড়ার পরিকল্পনার সাথে সম্পৃক্ত থাকেন, অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যায়ন করা হবে। এর বাইরে থেকে, আন্ডারগ্রাউন্ডে থেকে ওই যে অন্য খারাপ কাজের সাথে যারা জড়িত থাকবে তারা এখানে সম্পৃক্ত থাকতে পারবেন, নয় এখানে না। এবার নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের খবর। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য মেহেদী মিরাজের নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। পাকিস্তান সিরিজের উইনিং কম্বিনেশন ধরে রেখে স্কোয়াড সাজিয়েছেন নির্বাচকরা। নিউজিল্যান্ড বধের মিশনে অপরিবর্তিত থাকছে টাইগারদের ওয়ানডে স্কোয়াড। পাকিস্তানের বিপক্ষে খেলা সবশেষ সিরিজের দলটির ওপরই এবারও আস্থা রেখেছে বিসিবি। তবে কন্ডিশন বিবেচনায় সিরিজে অংশ নিতে পিএসএল এর মাঝখানেই দেশে ফিরতে হচ্ছে মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিদ হাসানের। 12 এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র থাকলেও বোর্ডের নির্দেশে আগেভাগেই ফিরছেন তারা। স্কোয়াডে যথারীতি আছেন মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয়ের মতো অভিজ্ঞরা। পেস আক্রমণে তাসকিন শরীফুলের সাথে গতির ঝড় তুলতে প্রস্তুত তরুণ নাহিদ রানাও। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।